পররাষ্ট্রমন্ত্রী খলিল কেন দিল্লি যাচ্ছেন? দিল্লি যাবার খবরটা পুরনো, কয়েকদিন আগেই জানা গেছে। কিন্তু কেন দিল্লি যাচ্ছেন? দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি, এই স্লোগানে মুখরিত ছিল বাংলাদেশ কয়েকদিন আগে। কিন্তু অবস্থাটা এমন দাঁড়িয়েছে, এখন দিল্লির পায়ে পড়া ছাড়া উপায় নেই। তাহলে বাংলাদেশের মানুষকে বলবো, শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগ প্রধান এবং আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী ছিলেন। 16 বছরে দিল্লির সাথে সম্পর্ক উন্নয়নে যে কর্মকাণ্ডগুলো নিয়েছিলেন তাকে আপনি বিরোধিতা করেছেন। 2024-এর জঙ্গি হামলা বা জঙ্গি আন্দোলনের সময় আপনি বিরোধিতা করেছেন। কেন করেছেন? করে কি বাঁচতে পারবেন? বাঁচতে পারবেন না বলে তারেক এখন তড়িঘড়ি করে তারেকের এই পররাষ্ট্রমন্ত্রী বা তারেক সরকারের এখনো পর্যন্ত বিদেশ সফর কিন্তু ব্যাপকভাবে হয়নি। একটা সফর হয়েছে, একটা সফরের পরে এই পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান এখনো পর্যন্ত বিদেশ সফর করেননি। দিল্লিতে দৌড় দিতে বাধ্য হচ্ছেন এই পররাষ্ট্রমন্ত্রী। এই জন্যই বলা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে এক বিশাল রদবদল লক্ষ্য করা যাচ্ছে। কয়েকদিন আগের বাংলাদেশও ছিল ভারত বিরোধিতায়, ভারত বিরোধী স্লোগান, ভারত বিরোধী ক্যাম্পেনে মুখরিত। আজকে কিন্তু ভারত বিরোধিতা আর চোখে পড়ছে না। বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এখন বইছে নতুন হওয়া। এটা আমাদের কাছে পুরনো হওয়া, কারণ আমরা মস্তক বুঝি যে ভারত ছাড়া, ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন ছাড়া আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমরা স্বাধীন হয়েছিলাম কেন? 1971-এ যদি ফিরে যান, 1971 থেকেই যদি আপনি ধরেন যে ভারতের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যদি আপনি না চলেন, আপনার 1971-এর স্বাধীনতার কোনো মূল্য নেই। তাহলে আপনি পূর্ব পাকিস্তান থাকতেন, ও পাশে পশ্চিম পাশে পাকিস্তান ভারতের বিরোধিতা করে, আপনি পূর্ব পাশে ভারতের বিরোধিতা করতেন। আপনি স্বাধীন হলেন কেন? আজকে যদি ভারত বিরোধিতা করেন, কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে উন্নয়নের মহাসড়কে যদি না চলতে চান, তাহলে আপনার স্বাধীনতা ভুল ছিল, এ কথা বলতে হবে। যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী তাদের জন্য আজ বাংলাদেশ বহুমুখী সংকটের মধ্যে নিপতিত। আমরা প্রায় প্রত্যেক ভিডিওতেই এইসব কথা বলছি যে বাংলাদেশে সীমাহীন সমস্যার মধ্য দিয়ে বাংলাদেশ এই মুহূর্তে যাচ্ছে। বিদেশমন্ত্রীকে স্বাভাবিকভাবেই তারেক রহমান দিল্লিতে পাঠাচ্ছেন। গত মাসের 17 তারিখে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর বিদেশমন্ত্রী খলিলুর রহমান এই প্রথম ভারতে যাচ্ছেন। এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে তিনি ছিলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ। সে সময়ও এই খলিলুর রহমান ভারত সফর করেছিলেন। এবং খলিলুর রহমান আসলে ইউনূস সরকারের সময়ে থেকেই, ইউনূস সরকারের মধ্য থেকেই একজন চরম বিতর্কিত মানুষ ছিলেন। তাকে নিয়ে বিএনপি পর্যন্ত বিতর্ক তৈরি করেছে, কিন্তু তাকে আবার বিএনপি কোলে তুলে নিয়েছে। এখন কেন নিয়েছে এটা বিএনপি ভালো বলতে পারবে। বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমানকে ভারতে পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী 8 এপ্রিল তার নয়াদিল্লি যাবার কথা। সেখান থেকে তার মরিশাসে ভারত মহাসাগরীয় সহযোগিতা মঞ্চের সম্মেলনে যোগদান করার কথা রয়েছে। এর মধ্যে কেন এই ভারত সফর গুরুত্বপূর্ণ? কেন জ্বালানি সংকট ও নিরাপত্তা নিয়ে আলোচনা হতে যাচ্ছে? দিল্লি সফরে এখনো পর্যন্ত খলিলুর রহমানের বৈঠক হওয়ার কথা রয়েছে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তার সৌজন্য সাক্ষাৎ হবার সম্ভাবনা রয়েছে। তবে সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এখানে একটি বিষয় লক্ষণীয় যে ফেব্রুয়ারি মাসের 17 তারিখে বিএনপি সরকার গঠন করেছে। সরকার গঠন করার পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এই প্রথম ভারতে যাচ্ছেন। কূটনৈতিক মহলে এটি একটি বড় পদক্ষেপ। মজার ব্যাপার হলো, এর আগে অন্তর্বর্তী সরকারের সময় তিনি যখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, সেই পদে থাকার সুবাদে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে তার একত্রে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, সাক্ষাৎ হয়েছে।
দেখা হয়েছে, কথা হয়েছে, ফলে আলোচনার টেবিলটি পরিচিত মুখেই সাজানো হচ্ছে। তবে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দিল্লিতে তার এটি হতে যাচ্ছে প্রথম সাক্ষাৎ। এবারের সফরে আলোচনার জন্য বাংলাদেশ ও ভারতের তরফে দুটি প্রধান অভিন্ন বিষয়কে বাছাই করা হয়েছে। প্রথমটি হলো গঙ্গা জল চুক্তি নবায়ন এবং দ্বিতীয়টি হলো আঞ্চলিক নিরাপত্তা। আপনারা জানেন চলতি বছরের ডিসেম্বরে ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা জল চুক্তির নবায়ন হওয়ার কথা। দুদেশই চাইছে চলতি বছরেই যেন এই চুক্তি নবায়ন কাজ সম্পন্ন হয়, কারণ এ বছরের ডিসেম্বরে 1996 সালে সম্পাদিত গঙ্গার জল চুক্তি মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। কাজেই মেয়াদ পূর্তির আগেই এটি নবায়ন করতে হবে। উল্লেখ্য যে 30 বছর আগে শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকার সময় এই ঐতিহাসিক চুক্তি সম্পাদিত হয়েছিল। এখন তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার এই চুক্তিতে বাড়তি কোনো জল নিয়ে দরবার বা বিতর্ক করবে বলে মনে করছে না দিল্লি। ইতিমধ্যে দুই দেশের কর্মকর্তা পর্যায়ের একাধিক বৈঠক হয়েছে। সেসব বৈঠকে ঢাকার তরফে তেমনটাই আভাস পাওয়া গেছে, অর্থাৎ দুই দেশই একটি সমঝোতামূলক অবস্থানে থাকতে চায়। অন্যদিকে ভারতীয় যে বিষয়টি বাংলাদেশের বিদেশমন্ত্রীর সফরে সবচেয়ে গুরুত্ব পাবে তা হলো আঞ্চলিক নিরাপত্তা। বিচ্ছিন্নতাবাদী এবং জঙ্গি সংগঠনগুলো যাতে এক দেশের ভূমি অপর দেশের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, সেই ব্যাপারে নতুন সরকারের সঙ্গে প্রথম থেকেই একটি শক্তপোক্ত বোঝাপড়া গড়ে তুলতে আগ্রহী ভারত। আসার কথা হলো বিএনপি সরকারের তরফেও এই নিরাপত্তা ইস্যুতে ইতিবাচক সাড়া মিলেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ একাধিক শীর্ষ বিএনপি নেতা প্রকাশ্যে ঘোষণা করেছেন বিভিন্ন সময়ে যে বাংলাদেশের মাটি ভারতের বিরুদ্ধে ব্যবহার হতে দেওয়া হবে না। অন্যদিকে ভারতও পিছিয়ে নেই। ভারত যে একইভাবে বাংলাদেশের দুষ্কৃতকারীদের সে দেশে পালিয়ে থাকার সুযোগ দেবে না তার উৎকৃষ্ট প্রমাণ পাওয়া গেছে সাম্প্রতিক একটি ঘটনায়। বাংলাদেশের ইনকিলাব মঞ্চের নেতা প্রয়াত শরীফ ওসমান হাদির হত্যাকারী ও আশ্রয়দাতা মিলিয়ে মোট 3 জনকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের পুলিশ। বাংলাদেশের বিদেশ মন্ত্রক ইতিমধ্যে ধৃত 3 জনকে তাদের হেফাজতে চেয়েছে। নয়াদিল্লির বৈঠকে খলিলুর রহমান এই বিষয়টি বিশেষভাবে উল্লেখ করবেন বলে মনে করা হচ্ছে। এটি দুই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে। তবে বাংলাদেশের জন্য এই মুহূর্তে সব থেকে বড় দুশ্চিন্তার কারণ হলো বাংলাদেশের জ্বালানি সংকট। বাংলাদেশের অবস্থা এখন সত্যিই সংকটাপন্ন। ডিজেলের অভাবে বাংলাদেশের বহু পাম্প বন্ধ হয়ে গেছে। জ্বালানি তেল কেনা নিয়ে আইন শৃঙ্খলার অবনতি হতে শুরু করেছে। এই চরম পরিস্থিতিতে ভারতের উপর অনেকটা নির্ভর করছে বাংলাদেশ। ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে আলাদা বৈঠকে ডেকে এই বিষয়ে স্বনির্বন্ধ অনুরোধ করেছে বাংলাদেশের 3 গুরুত্বপূর্ণ মন্ত্রী। আমরা আলাপটা শেষ করতে চাই, কিন্তু সবশেষ একটি বড় প্রশ্ন জাগে মনে। বাংলাদেশে কি ভারত বিরোধী রাজনীতির কবর রচিত হয়েছে ইতিমধ্যে? একটু লক্ষ্য করলেই দেখবেন এখনকার ক্ষমতাসীন বিএনপি, বিরোধী দল জামাত, এমনকি এনসিপি যারা কদিন আগেও প্রচন্ড ভারত বিরোধী রাজনীতিতে ব্যস্ত ছিল, তারা এখন কোন অবস্থানে? ডক্টর ইউনূসের আমলেও ভারত বিরোধী ক্যাম্পেইনে ব্যস্ত ছিল স্বয়ং সরকার সহ এই যাদের কথা বললাম তারা সবাই। কিন্তু এখন কোথায় গেল সেই হুঙ্কার? ভারতের পণ্য বর্জন আন্দোলন কোথায় যেন হাওয়ায় মিলিয়ে গেল। বাস্তবতার মুখে আজ সবাই অনুধাবন করছে যে প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্কই হলো অগ্রগতির চাবিকাঠি। আর আজকে জামাত বিএনপি জঙ্গি গোষ্ঠী যেটা বুঝছেন, বুঝতে পেরে চুপ আছেন, নীরব আছেন। আর এটি বুঝতে পেরেছিলেন বিগত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার দরুন তার 15.5 বছর ক্ষমতা কালে তিনি ভারতের সাথে সর্বোচ্চ কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছিলেন। শুধু তাই নয়, বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে ভুল প্রমাণিত হবে। সেই সরকারটা কতটা ভালো ছিল, বাংলাদেশের মানুষকে কতটা ভালো রেখেছিল, এটা বলে শেষ করা যাবে না। ঘন্টার পর ঘন্টা লেকচার দিয়ে শেষ করা যাবে না। বাংলাদেশের মানুষ ক্রমেই উপলব্ধি করবে। আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলছি
যে বাংলাদেশের মানুষ বলবে যে আমাদের আগের সময় ফিরিয়ে দিন, আমরা আগেই ভালো ছিলাম, সেই প্রধানমন্ত্রীকে ফিরিয়ে দিন, বলতে শুরু করবে। ওয়েট, অপেক্ষা করুন, খুব বেশি দিন লাগবে না, খুব অল্প সময়ের মধ্যে, 2-1 মাসের মধ্যে এমনটা ঘটতে যাচ্ছে। তারেক রহমানের নির্দেশে খলিলুর রহমানের এই দিল্লি সফর হয়তো দুদেশের সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা করবে। আপনাদের কি মনে হয়, ভারত বাংলাদেশ সম্পর্ক কি নতুন উচ্চতায় পৌঁছাতে পারবে তারেক রহমানের এই সরকারকালীন সময়ে? কমেন্ট করে আমাদের